বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন এই কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ কয়েকদিন পর তোমাদের সাথে আমার যোগাযোগ ঘটল। বিশ্বের প্রতিটি দেশ ও সমাজ আজ বিপন্ন, বাংলাদেশ তার বাইরে নয়। করোনার প্রকোপ আমাদের দেশেও ক্রমশ বিস্তার লাভ করেছে। ইতোমধ্যে দেশের কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, অনেক মানুষ মৃত্যুর দেশে পৌঁছেছেন। তাই আমাদের অনেক সাবধান থাকতে হবে। ছোটখাটো ইচ্ছেগুলি জলাঞ্জলি দিয়ে নিজ নিজ পরিবেশে আবদ্ধ থাকতে হবে। একমাত্র সচেতনতাই পারবে আমাদের প্রত্যেককে রক্ষা করতে। প্রিয় ক্যাডেটবৃন্দ, ইতোমধ্যে তোমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু ক্লাস করেছ। আশা রাখছি সময়ের প্রয়োজনে বরিশাল ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতাংশের কবি কামাল চৌধুরীর কবিতা সাহসী জননী বাংলার পাঠ পর্যালোচনায় অংশ নেব। এই পাঠ পর্যালোচনার অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আমি তোমাদের প্রত্যেককে পাঠ্য বই এবং নোট গ্রহণের জন্য খাতা কলম সাথে নিয়ে এই অধিবেশনে বসবার আহ্বান জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা আজকের পাঠ পর্যালোচনার শিখনফল সম্পর্কে একটু জেনে নেই, তাহলে আমাদের এই পাঠ পর্যালোচনা অনেকটা সার্থকতার পথে পৌঁছতে পারবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, এই পাঠ শেষে তোমরা কবি কামাল চৌধুরী সম্পর্কে জানতে পারবে। দ্বিতীয়ত, গৌরবময় মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। তোমরা ইতোমধ্যে বিভিন্ন শ্রেণীতে অধ্যয়ন করেছ, তোমরা অনেক পড়াশোনা করেছ, সেইখানে আমাদের গৌরবময় মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের একটা ধারণা এমনিতেই আছে। তারপরও এই কবিতার পাঠ পর্যালোচনায় আমাদেরকে সেই গৌরবময় মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অবশ্যই জানতে হবে। এই জানার মধ্য দিয়ে আমরা আমাদের নাগরিকের দায়িত্ব এবং জাতীয়তার দায়িত্ব পালন করতে পারব। তৃতীয়ত, মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ এই পাঠ পর্যালোচনা আমাদের মহান 1971 সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের যে তাৎপর্য, এই সম্পর্কে তোমরা এটি জানতে পারবে। চতুর্থত, দেশ মাতৃকা ও তার জনগণের প্রতি দায়িত্ববোধ অর্জন করবে। অর্থাৎ শুধুমাত্র নিজের সুযোগ সুবিধা, নিজের ভালোর দিকে খেয়াল রাখলে চলবে না। দেশের নাগরিক হিসেবে, জনগণের প্রতিনিধিত্বকারী ব্যক্তি হিসেবে অবশ্যই আমাদের দেশ এবং জাতির প্রতি দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্ববোধ সম্পর্কে তোমরা সচেতন হতে পারবে এই কবিতার পাঠ পর্যালোচনার মধ্য দিয়ে। পঞ্চমত, স্বাধীনতার প্রকৃত মূল্য কি সেটি বুঝতে পারবে। অর্থাৎ অনেক কবি, অনেক ব্যক্তি, মহান ব্যক্তিগণ তারা বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। অর্থাৎ জীবন যদি স্বাধীন না হয়, যদি পরাধীনতার গ্লানি ব্যক্তিকে, দেশকে, জাতিকে আবদ্ধ রাখে, তাহলে সেই দেশ এবং জাতির, ব্যক্তির বেঁচে থাকা দুর্বিষহ হয়ে ওঠে। এই সত্যতা তোমরা জানো। যে কারণে স্বাধীনতার মূল্য অনেক বেশি। সেই স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি। স্বাধীনতা কেন চেয়েছি? আমরা স্বাধীনতা চেয়েছি আমাদের নিজস্ব শাসন ব্যবস্থা, নিজস্ব কল্যাণ, নিজস্ব সমৃদ্ধি, বিশেষ করে মাছে ভাতে বাঙালি অথবা
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ দুধে ভাতে যাতে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে যদি আমরা নিরাপত্তা না দিতে পারি, খাদ্য দিতে না পারি, স্বাধীনতা না দিতে না পারি, জীবনের উপযোগ যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারগুলি যদি আমরা দেশের জনগণের সম্পন্ন করতে না পারি, চাহিদা পূরণ করতে না পারি, তাহলে সেই স্বাধীনতার মূল্য অনেক ক্ষেত্রেই ব্যর্থতায় পর্যবসিত হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে, সেই চাহিদা পূরণের পাশাপাশি দেশ এবং জাতির সমৃদ্ধি, যা পরাধীনতার মধ্য দিয়ে অর্জন করা সম্ভব হচ্ছিল না। এই চিরসত্যকে লালন করে, ধারণ করেই আমরা 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা জাতিগতভাবে শোষিত হয়েছি, নিপীড়িত হয়েছি, বঞ্চিত হয়েছি। সেই বঞ্চনার ইতিহাস বড় নির্মম। সেই নির্মমতার পথ ধরেই আজ আমরা আমাদের রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ এবং সেই সাথে হ্যাঁ, প্রিয় ক্যারেট বিন্দু, যা বলছিলাম, আমাদের স্বাধীনতার পিছনে আমাদের যেমন শোষণ এবং বঞ্চনার ইতিহাস ছিল পশ্চিম পাকিস্তানি কর্তৃক, তদ্রূপ আমরা আমাদের যে মৌলিক অধিকার, সেই অধিকারের জন্য, আমরা স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি। অসংখ্য মানুষের প্রাণ, তোমরা জানো যে 30 লক্ষ মানুষের প্রাণ এখানে দিতে হয়েছে এবং তার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। তো মুক্তিযুদ্ধ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ যেমন আমাদেরকে একত্রিত করেছিল, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, যত মানুষের নির্যাতন হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার প্রাণের মধ্যে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার স্বপ্ন। সেই স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করতে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার দীর্ঘ জীবন, তার সেই তরুণ বয়স থেকে যখন তিনি রাজনীতিতে অংশ নিয়েছেন, দেশ এবং মানুষের কল্যাণের জন্য চিন্তা করেছেন, নিজের আত্মত্যাগ, নিজেকে বলি দিয়েছেন, আত্মত্যাগ করেছেন নিজেকে। এটা ছিল আমাদের, আমরা যারা এই জাতির অংশ, তাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। সর্বোপরি একটি স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন তিনি দেখেছিলেন। সেরকম স্বপ্ন আমাদের তৎকালীন অনেকেই দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন অত সেই স্বপ্ন সফল হওয়া সামান্য ব্যাপার ছিল না, সেটা ছিল অসামান্য এক ব্যাপার। সেই অসামান্যকে আমরা সামান্যে পরিণত করে দেখিয়েছি, আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতা অর্জনের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত থাকে, সেই বিষয়গুলো আমরা ঠিক মতো পালন করতে পারিনি, তাকে ঠিক মতো গ্রহণ করতে পারিনি। যেমন স্বাধীনতার মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, আমাদের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্য এবং দেশের সার্বিক উন্নতি। কিন্তু সেই সার্বিক উন্নতি আমরা সেইভাবে স্বাধীনতার এতগুলো বছর পরও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। তবে বর্তমান সরকার চেষ্টা করছেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা অবশ্যই এগোচ্ছি, কিন্তু সেই এগোনোটা আমাদের অনেক সময় লেগে গেছে। কারণ আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক বৈদেশিক যে কূটনৈতিক কৌশল, চাল, সেই চালে আমরা আটকে পড়ে যে আমাদেরকে সেভাবে এগিয়ে যেতে পারিনি। তা আমাদের চেষ্টা থাকবে স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবনের এবং তার জন্য প্রত্যেকের স্ব ভূমিকা এখানে সেই স্বাধীনতাকে সম্পূর্ণতা দান করবে। দায়িত্বশীলতা, আমাদের আত্মত্যাগই পারবে আমাদের দেশ এবং জাতিকে সমৃদ্ধির পথে পৌঁছে দিতে। প্রিয় ক্যাডেট বৃন্দ, পাঠ পর্যালোচনার এই অধিবেশনে আমি শুরুতেই কবি কামাল চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী আমরা একটু আলোচনা করে নিই। তাহলে কবিতার সাথে কবির একটা সম্পর্ক আছে, সেই কবি সম্পর্কে আমরা জেনে নিলে
আমাদের এই পাঠ আরো সহজসাধ্য হবে। কামাল চৌধুরীর পুরো নাম কামাল আব্দুল নাসের চৌধুরী। তিনি 1957 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বিজয়করা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আহমদ হোসেন চৌধুরী ও মা বেগম তাহেরা হোসেনের 6 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। 1973 খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জের হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অধ্যয়ন করেন এবং ব্যাচেলার্স ও মাস্টার ডিগ্রি লাভ করেন। 1982 খ্রিস্টাব্দে কামাল চৌধুরী বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে চাকরি গ্রহণ করেন। বিভিন্ন পদে চাকরির পর 2010 সালে তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। কবি কামাল চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী প্রকাশিত হয় 1981 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দ্বিতীয় কবিতা সংকলন টানাপোড়েনের দিন। অতঃপর একে একে তার আরো 8টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যথা এই পথ এই কোলাহল 1993, এসেছি নিজের ভোরে 1995, এই মেঘ বিদ্যুতে ভরা 1997, ধূলি ও সাগর দৃশ্য 2000, রোদ বৃষ্টি অন্তমিল 2003, হে মাটি পৃথিবীপুত্র 2006, প্রেমের কবিতা 2008 এবং পান্থশালার ঘোড়া 2010। 1995 তিনি প্রকাশ করেছেন একটি বাছাই সংকলন নির্বাচিত কবিতা। এরই ধারায় 2011 খ্রিস্টাব্দে প্রকাশ করেছেন কবিতা সংকলন। তিনি যে পুরস্কার পেয়েছেন, পুরস্কার সমূহ অর্জন করেছেন, সেগুলো হলো রুদ্র পদক 2000, সৌহার্দ্য সম্মাননা পশ্চিমবঙ্গ 2003, কবিতা লাভ সাহিত্য পুরস্কার 2004, জীবনানন্দ পুরস্কার 2008, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2010, দরিয়ানগর কবিতা সম্মাননা 2010 এবং বাংলা একাডেমি পুরস্কার 2011। এইসব পুরস্কার তার কবিতার মান, কবিতার কাঠামো, কবিতার প্রকৃতি, কবিতার শৈল্পিকতা, কবিতার বিষয়, কবিতার দেশ এবং জাতি চেতনা, এসবগুলো মিলিয়েই তিনি এই পুরস্কারগুলো পেয়েছেন। কবিতাটির উৎস ও বিষয়। কবিতাটির উৎস সাহসী জননী বাংলা কবি কামাল চৌধুরীর ধূলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কবিতাটির বিষয় সাহসী জননী বাংলা কবি কামাল চৌধুরীর বিখ্যাত কবিতা, যেখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালিদের প্রতিশোধ ও পাকিস্তানিদের অত্যাচারের সমুচিত জবাব দানের কথা বলা হয়েছে। পাকিস্তানিরা মনে করেছিল অল্পতেই শেষ হয়ে যাবে বাঙালি, তারা টিকে থাকতে পারবে না পরাক্রমশালী পাকিস্তানিদের বিরুদ্ধে, কিন্তু অন্যায়ের ফল দুর্নিবার। পাকিস্তানিরা পরাজিত হলো, জয় হলো বাংলার ও বাঙালির। মূল কবিতা সাহসী জননী বাংলা। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমরা আমার সাথে সাথে এই কবিতাটি পাঠ করতে থাকো। কবিতার পাঠ অনিবার্য। কবিতার অর্থ বুঝতে গেলে কবিতার মনোযোগী পাঠক হতে হয়। সেই মনোযোগ আমাদের একটু কম আছে, ঘাটতি আছে, কারণ কবিতার প্রতি, সাহিত্যের প্রতি আমাদের প্রেম তেমন দুর্বার নয়, আমাদের প্রাণ সামান্য আছে। কারণ যুগের যে বৈচিত্র্য, যুগের যে আবহাওয়া, যুগ আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যে জায়গাটা থেকে আবার আমাদের প্রথম দিকে ফিরে যেতে হবে। কারণ আমরা যখন প্রকৃতি এবং মানুষের এবং প্রকৃতির সাথে আমাদের সম্পর্ককে আমরা অনেক দূরে নিয়ে এসেছি। প্রকৃতির সাথে সম্পর্ক হচ্ছে জীবনের সম্পর্ক। জীবন সমৃদ্ধি পায় প্রকৃতির সংস্পর্শে, কারণ ধরিত্রী, এই প্রকৃতি হচ্ছে আমাদের মাতার সমান। প্রকৃতির সাহচর্য, প্রকৃতির সংস্পর্শ থেকে আমরা দূরে আছি বলেই আমাদের নানা অশান্তি, নানা রোগ শোক ব্যাধি আমাদের আত্মায় দীনতা ভর করেছে। সাহিত্য আমাদের সেই প্রকৃতির পরিবেশের মধ্যে পৌঁছে দেয়। কবিতা আমাদেরকে সত্য ও সুন্দরের প্রতি অবিচল রাখে। কবিতা আমাদেরকে স্বাস্থ্য দান করে। কবিতা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করায়। কবিতা আমাদের প্রতিবাদের ভাষা। কবিতা আমাদের
মিছিলের ভাষা, বিক্ষোভের ভাষা। কবিতা আমাদের জীবনের জীবনের অনিবার্য একটি উচ্চারণ। তা থেকে আমরা বিচ্যুত বলেই আজকে আমরা এতটা আত্মিকভাবে দীনতায় পৌঁছেছি, মানসিকভাবে হয়েছি ব্যাধিগ্রস্ত। প্রিয় ক্যারেটবৃন্দ, মূল কবিতায় আমরা আসি। সাহসী জননী বাংলা, কামাল চৌধুরী। তোদের অসুর নৃত্য, ঠাঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মোছড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু। কিন্তু কি ঘটলো শেষে? কে দেখালো মহা প্রতিরোধ? অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপন্তরে ঘুরে উদ্বাস্ত আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে। কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ? প্রিয় ক্যারেটবৃন্দ, এইখানে অনেক বক্তব্যকে, অনেক ইতিহাসকে সংক্ষিপ্ত পরিসরে গেঁথে দেওয়া হয়েছে। কবিতার প্রতিটি পংক্তি হচ্ছে একটি গল্পের মতো, একটি উপন্যাসের মতো, একটি বক্তব্যের মতো। সেজন্য কবিতা সাহিত্যের সব থেকে গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত। কবিতাকে বলা হয় সাহিত্যের মাতা, সাহিত্যের জননী। প্রাচীনকালে সারা পৃথিবীর সাহিত্যে প্রথমে যে রচনা সম্পৃক্ত হয়েছে সাহিত্যের ইতিহাসে তা হচ্ছে কবিতা। কাব্যের ইতিহাস প্রাচীন, কাব্য এখনো বহমান। কাব্য থাকবে যতদিন, সাহিত্য থাকবে, সভ্যতা থাকবে, ততদিন কবিতা থাকবে। আজকে স্বাধীন বাংলাদেশের ভূমিতে দাঁড়িয়ে এখানে বাস করে এই জাতির সন্তান হিসেবে আমরা গর্ববোধ করি আমাদের বীরত্বের, আমরা গর্ববোধ করি আমাদের ইতিহাস, ঐতিহ্যের, আমাদের সংস্কৃতির। এখানে কবি বলেছেন তোদের অসুর নৃত্য কাদের? সেই ঘৃণ পাকিস্তানিদের, সেই বর্বর হানাদার বাহিনীর। তাদেরকে তোদের সম্বোধন করা হয়েছে তোরা বলে। তুচ্ছ তাচ্ছিল্যে তাদেরকে আমরা করতে পারি তাদের পাশবিকতার জন্য, তাদের শোষণের জন্য, তাদের নির্বুদ্ধিতার জন্য, অমানবিক আচরণের জন্য তাদের আমাদের কাছে এখনো তারা সেভাবে ক্ষমা চায়। তাদের ক্ষমা চাওয়া উচিত। 1971 সালে তারা আমাদের সাথে যা করেছিল এটি পৃথিবীর ইতিহাসে একটি বিরলতম, জঘন্যতম হত্যাকাণ্ড, জঘন্যতম ঘটনা। মানবতার এমন বিপর্যয় পৃথিবীর ইতিহাসে বিরল। প্রিয় ক্যারেটবৃন্দ, বলা হয়েছে তাদের অসুর নৃত্য, দানবীয় নৃত্য আমরা ঠাটা হাসি, পৈশাচিক যে হাসি তোরা হেসেছিস তা আমরা ফিরিয়ে দিয়েছি, এবং তোদের রক্তাক্ত হাতকে আমরা দুমড়ে মুচড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ বাংলাদেশ ভেবেছিলি, যেখানে কবি এবং কাব্য, ভেবেছিলি তোরা আমাদের পরে অস্ত্র দিয়ে তোরা একেবারে আমাদেরকে শেষ করে দিবি, আমাদেরকে ধ্বংস করে দিবি, আমাদের বিলুপ্ত করে দিবি। তোদের চাই ভূমি, তোরা ভূমির দখল চেয়েছিলি, তোরা মানুষের মনের মানুষকে নিঃস্ব করতে চেয়েছিলি, মানুষকে সর্বশান্ত করতে চেয়েছিলি, মানুষকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলি, বাঙালি জাতিকে শেষ করতে চেয়েছিলি, কিন্তু তোরা পারিসনি। কারণ আমাদের ছিল আত্মিক গৌরব, আমাদের ছিল মানসিক শক্তি, আমাদের ছিল জাতীয়তাবোধ, আমাদের ছিল ভাষাবোধ, আমাদের ছিল সাহিত্যের বোধ। আমাদের দেশ কবিতার দেশ। ভেবেছিলি অস্ত্রে আমরা নিঃশেষ হয়ে যাব, আমরা অনার্য জাতি, আমরা আর্য নয়, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো, এবং আমরা খর্বদেহ, আমাদের শারীরিক কাঠামো নাই, আমরা স্ট্রং না। ভেবেছিলি যে আমরা দুর্বল, আমরা ভাত খাই ভীতু, আমরা ভীতু দুর্বল। কিন্তু কি দেখলি শেষে? যা ভেবেছিলি তার উল্টোটাই দেখলি। কি ঘটলো শেষে? কে দেখালো তোদেরকে মহাপ্রতিরোধ যে আমরা করতে পারি? আমরা সামান্য অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, বাঁশ নিয়ে আমরা সংগ্রাম করেছি, তোদের সাথে ছিলি, সশস্ত্র ছিলি। তোদের তো শুধু অস্ত্র আর অস্ত্র, ট্যাঙ্ক, গোলা বারুদ, এই সমস্ত নিয়ে, রাইফেল, তোরা এই সমস্ত নিয়ে আমাদের নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিলি। আমাদের অপরাধ কি ছিল? স্বাধীনতা চেয়েছি। স্বাধীনতা তো প্রতিটা মানুষের জন্মগত অধিকার। সেই অধিকারকে তোরা নস্যাৎ করতে চেয়েছিলি, মানবতাকে তোরা রুখতে চেয়েছিলি, কিন্তু পারিসনি। আমাদের ভাষা প্রেম, অ আ ক খ, প্রথমে আমরা আঘাত করেছিলি, প্রথমে তোরা আঘাত করেছিলি আমাদের ভাষার উপর, কিন্তু সেটা পারিস নাই। সেই ভাষার অধিকার, বাংলা ভাষার সাহিত্য, তার শক্তিমত্ততা, তার
ভাষার শক্তি তোদেরকে তোদেরকে জাতির প্রেম তোদেরকে থামিয়ে দিয়েছে। তারপরে আমাদের আমাদেরকে আশ্রয়হীন করতে চেয়েছিলি, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিস, ধ্বংস করে দিয়েছিস, মাকে অপমান করেছিস, বোনকে অপমান করেছিস, অপদস্থ করেছিস। শেষ পর্যন্ত তোদের সেই ঘৃণার শেষ হয়ে তোদের সেই ঘৃণার কার্তুজ এই ভূমি থেকে শেষ হয়ে তোরা নিশ্চিহ্ন হয়ে গেছিস। আজকে সারা পৃথিবীর মানুষ তোদেরকে এই ঘৃণ অপরাধের জন্য তোদেরকে ধিক্কার জানায়, তোদেরকে ঘৃণা করে। এবং তোরা আজকে কি ভালো আছিস? ভালো নেই, কারণ তোরা আমাদের সাথে যে অন্যায় করেছিস, সৃষ্টিকর্তা সে অন্যায়কে কখনোই মেনে নেননি। কোন মানুষ, সভ্য মানুষ সেটি পারবে না। প্রিয় ক্যারেট বিন্দু, এই ছিল এই কবিতাগুলির বক্তব্য। তারপরে এসে কবিতায় আমরা পাচ্ছি, কবি লিখেছেন, সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, ডাকাত পড়েছে গ্রামে মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায় জাগে নীল কমলেরা জাগে। এখন কবি চলে গেছেন আমাদের সেই বিভৎসতার মধ্যে, অসহায়ের মধ্যে। আমাদের বুকে মৃতের আগুন জ্বলে, আমরা রাত বুড়িগঙ্গা পাহারা দিই, নদীর তীরে আমরা সেখানে ডাকাত, তোরা সেই ডাকাতি করেছিস, আমাদেরকে মধ্যরাতে হানা দিয়েছিস অতর্কিতে। আমাদের জননী বাংলা সাহসী, তোরা পারিসনি আমাদেরকে সবকিছু লুণ্ঠন করে নিয়ে যেতে। আমাদের নীলকমলেরা, আমাদের মুক্তিযোদ্ধারা তারা জেগেছে, তাদেরকে প্রতিরোধ করেছে। তাদের জ্ঞানের হাতে উঠেছে। যারা কবি তার হাতে রাইফেল, কবিতার হাতেও রাইফেল। এখন আমাদের আছে সুন্দরবনের বাঘের মতো সাহস। এখন এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। আজকে আমরা প্রতিশোধ স্পৃহায় সেই 71 সালে যুদ্ধের মধ্যে আমরা প্রতিশোধ স্পৃহায় ছুটেছি। তোরা যেরকম, তোদের সাথে আমরা সেরকম খেলা খেলবো। কবি বলছেন, গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। আজকে প্রতিশোধ নিতে হবে আমাদেরকে। যার সঙ্গে যেরকম, তোরা যেরকম বিভৎস ঘৃণ পশু, তোদের সাথে আমাদের ব্যবহারও সেরকম খেলবে বাঙালি। আমরা পেরেছি, তোদেরকে কান কেটে দিয়েছি, মেরেছি, সুখে কান কেটে দিয়েছি তোদের। এবার আমরা এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতাকে উড়িয়ে উড়িয়ে। আমরা পেরেছি আমাদের স্বাধীনতা অর্জন করতে, তোদেরকে থামিয়ে দিয়েছি, তোদেরকে বুঝিয়ে দিয়েছি বাঙালি ভীতু নয়, বাঙালি অনার্য হলেও বাঙালি জাতির প্রেমবোধ, জাতিপ্রেম, দেশপ্রেম, ভাষা প্রেম, সংস্কৃতি প্রেম তোদেরকে পেরেছে উচ্ছিন্ন করে দিতে। প্রিয় ক্যারেট বিন্দু, এই হচ্ছে এই কবিতার বক্তব্য। এখানে সেই পরাধীনতার গ্লানি থেকে উঠে আসা মানবতার জয়, বাঙালি জাতির জয়, দেশ প্রেমের জয়, ভাষার প্রেমের জয়, সংস্কৃতির প্রেমের জয়, মানুষের প্রেমের জয়, জাতির প্রতি প্রেমবোধ এখানে তীব্র হয়েছিল। আজকে সেই প্রেমবোধকে আবার জাগাতে হবে দেশ এবং জাতির স্বার্থে, এই জাতির অস্তিত্বের স্বার্থে, এই জাতির সংস্কৃতির স্বার্থে, ইতিহাস ঐতিহ্যের স্বার্থে আমাদেরকে আবার একত্রিত হয়ে দেশপ্রেমের প্রজ্জ্বল মশাল জ্বালিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের সার্থকতা, মুক্তিযুদ্ধের চেতনা। মহান মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেশ এবং জাতির জন্য অনবরত কাজ করা, নিজেদেরকে উৎসর্গ করা। প্রিয় ক্যারেট বৃন্দ, এবার আমরা কবিতার ব্যবহৃত কিছু শব্দের অর্থ এবং টিকা জেনে নিই। অসুর নৃত্য, হিন্দু পুরাণ মতে অসুর হলো দেবতাদের শত্রু, দৈত্য বা দানব। অসুর নৃত্য হলো দানবদের নৃত্য। এখানে অসুর নৃত্য বলতে কবি বাংলাদেশে ঘৃণ পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় ধ্বংসলীলাকে বুঝিয়েছেন।
রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি। পাকিস্তানি বাহিনী বাঙালিদের রক্তে তাদের হাত রঞ্জিত করেছিল। প্রতিশোধ হিসাবে কবি সেই কলঙ্কিত হাতকে মুচড়ে দেওয়ার কথা বলেছেন। চির কবিতার দেশ বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত। এদেশে আছে কবিতার সমৃদ্ধ এক ঐতিহ্য। চির কবিতার দেশ বলতে কবি বাংলাদেশকে বুঝিয়েছেন। বাঙালি অনার্য জাতি। আর্যগণ ভারতে আসার বহু পূর্ব থেকেই অনেক জাতির লোক এদেশে বসবাস করতেন। তারা অনার্য হিসেবে পরিচিত। আর্যগণ অনার্যদেরকে ঘৃণার চোখে দেখতেন, অত্যাচার অবিচার করতেন। কবি বাঙালিদেরও অনার্য হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু বাঙালিরা যে ভীতু নয়, দুর্বল বা কাপুরুষ নয়, বরং বীরের জাতি, কবি তাদের এই ঐতিহাসিক ও সাহসী পরিচয়ের প্রতি ইঙ্গিত করেছেন। অ আ ক খ বর্ণমালা পথে পথে বাঙালির বীরত্ব আর শৌর্যের সুদীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায় 1952 সালের ভাষা আন্দোলন। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের সুমহান প্রেরণার পথ ধরে বাঙালি জাতি এগিয়ে এসেছে মুক্তির পথে, স্বাধীনতার পথে। কবিতার এই অংশে কবি আমাদের ভাষা প্রেমের উদ্দীপনাময় চিত্রকল্প নির্মাণ করেছেন। ঘৃণার কার্তুজ, কার্তুজ শব্দটি এসেছে কার্টিস শব্দ থেকে। এর অর্থ হলো বন্দুকের টোটা। ঘৃণার কার্তুজ বলতে কবি বাঙালি জাতির বিস্ফোরণমুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছেন। নীল কমলেরা জাগে। নীল কমল অর্থ নীল রঙের পদ্ম, কিন্তু কবি এখানে রূপকথা রাজকুমারদের কথা বলেছেন। আর এই রাজকুমারগণ হলেন 71-এর বীর মুক্তিযোদ্ধা, যারা দেশ মাতৃকার মুক্তির জন্য দীর্ঘদিন রাত জেগে কাটিয়েছেন। কবিতার হাতে রাইফেল কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। 1971 সালে বাঙালি কবিরা কবিতাকেও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। অর্থাৎ কবিতার মাধ্যমেও প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে। এবার বাঘের থাবা, মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝাতে প্রতীকটি ব্যবহার করা হয়েছে। রাত জাগা নির্বাসন শেষে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের ফলে এদেশের বিপুল সংখ্যক মানুষ ভিটেমাটি ছাড়া হন। তারা দীর্ঘ 9 মাস নিজ দেশেই কিংবা প্রতিবেশী রাষ্ট্র ভারতে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন। কিন্তু তারা এই অবস্থাতেই গড়ে তোলেন প্রবল প্রতিরোধ। নির্ঘুম রাত্রিকে তারা উৎসর্গ করেন প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে। একসময় শত্রুকে পরাজিত করে তারা ফিরে আসেন বীরের বেশে। আলোচ্য অংশে কবি তাদের গর্বিত প্রত্যাবর্তনের কথা বলেছেন। প্রিয় ক্যারেটবৃন্দ, এবার আমরা কবিতাটির সার সংক্ষেপে আসি। 1971-এ সংগঠিত মুক্তিযুদ্ধে বিজয় ছিল বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম আলোকিত অধ্যায়। তবে এই সংগ্রামের পেছনে রয়েছে বহু যুগের শোষণ, অপমান, বৈষম্য ও বঞ্চনার করুণ রক্তাক্ত অধ্যায়। 1947-এর দেশভাগের পর থেকে 1971 পর্যন্ত পাকিস্তান পর্বের 24 বছরের ইতিহাস অনিয়ম, বৈষম্য, বঞ্চনা ও নিপীড়নের আস্তরণে ঢাকা। অবশ্য বাঙালির ক্ষীণতা ও অনধিকারের ইতিহাস আরো দীর্ঘকালের বিভিন্ন অন্যায্য শাসনের করুণ কথকতায় পূর্ণ। তবে বাঙালি ভীতু এবং জনশ্রুতিকে 71-এ আমরা সাহসের বীর মন্ত্রে লঙ্ঘন করতে পেরেছি। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা ও নির্যাতন চালিয়েছিল তা যেমন বিরল তেমনি বর্ণনাতীত। নিশ্চিহ্ন হওয়া থেকে জাতিসত্তাকে তথা মাতৃভূমিকে বাঁচাবার জন্য বাঙালি সেদিন প্রাণপণ লড়েছিল। আর তাদের মাতৃপ্রেমকে শানিত করতে ছিল রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত সহ সমকালীন কবি ও শিল্পীদের নিরন্তর প্রচেষ্টা। এই সার্বিক প্রচেষ্টায় আমরা সফল হয়েছি এবং আজ উদযাপন করছি তারই লব্ধ সুফল। 71-এর মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পটভূমি। প্রিয় ক্যারেটবিন্দু, এই পর্যন্ত পাঠ পর্যালোচনায় আমি যে সমস্ত বিষয়গুলো ব্যক্ত করলাম, কবিতাকে পাঠ করলাম এবং তার ব্যাখ্যা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আসি কর্ম অনুশীলন, একটা সৃজনশীল প্রশ্ন। সেই বিষয়ে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে এবং তার উত্তরগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। আগে আমরা
সৃজনশীল একটি মডেল প্রশ্ন কেমন হয় সেরকম একটি মডেল প্রশ্ন এখানে উপস্থাপন করছি। উদ্দীপকে যে বিষয় সেটি বলছি, দীর্ঘ 200 বছর ইংরেজ শাসনের পর 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়ে হিন্দুস্তান ও পাকিস্তান নামে দুটি জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। আজকের স্বাধীন বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিতি পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের অধিকাংশ শাসকবর্গ পূর্ব পাকিস্তানের প্রতি শোষণ, শাসন ও বৈষম্য চালু রাখে, কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ তা মেনে নিতে অস্বীকার করে। 1971 সালে গৌরবময় সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। প্রিয় ক্যাডেটবৃন্দ, এবারে হচ্ছে প্রশ্ন, জ্ঞানমূলক। কবি কামাল চৌধুরীর কবিতার বৈশিষ্ট্য কি? অনুধাবনমূলক প্রশ্ন, বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায় ভীতু, কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এবারে হচ্ছে গ নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন, সেটি হলো উদ্দীপকের বক্তব্য সাহসী জননী বাংলা কবিতার সাথে যে সাদৃশ্য বহন করে তা লেখো। ঘ নম্বর প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, সেটি হলো সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন পংক্তিটি বিশ্লেষণ করো। প্রিয় ক্যাডেটবৃন্দ, কবি কামাল চৌধুরীর ক নম্বর প্রশ্ন জ্ঞানমূলক, কবি কামাল চৌধুরীর কবিতার বৈশিষ্ট্য কি? এর উত্তরটি হচ্ছে, কবি কামাল চৌধুরীর কবিতার বৈশিষ্ট্য সংগ্রাম ও মানবীয় বোধের উচ্চারণ, শিল্পিত প্রকরণে উজ্জ্বল প্রকাশ। খ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক, বাঙালি অনার্য জাতি, খর্বদেহ, ভাত খায় ভীতু, কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে, কথাটি পশ্চিম পাকিস্তানিদের হানাদার বাহিনীর উদ্দেশ্যে। বর্বর এবং ঘৃণ সেই জাতি বাঙালিকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞানে দেখেছিল, ভেবেছিল অনার্য, খর্বদেহ, ভীতু এই বাঙালি, কিন্তু সেই ধারণাকে বাঙালি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। এখানে বাঙালিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এই দৃষ্টিকোণেই তারা পাকিস্তানিরা আমাদের পরে তাদের শাসন শোষণ অব্যাহত রেখেছিল, আমাদেরকে গুরুত্বহীন ভেবেছিল, আমাদেরকে মানুষ হিসেবে তারা কখনোই সম্মান করেনি, মর্যাদা দেয়নি, যে কারণেই এই বিরোধ, এই বিচ্ছিন্নতা। প্রিয় ক্যাডেটবৃন্দ, প্রয়োগমূলক প্রশ্নটি দেখো, উদ্দীপকের বক্তব্য সাহসী জননী বাংলা কবিতার সাথে যে সাদৃশ্য বহন করে তা লেখো। তাহলে কি সাদৃশ্য বহন করে? কবি কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা কবিতায় আমরা আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ এবং তার পূর্বে মহান ভাষা আন্দোলনের ইতিহাস খুব সংক্ষেপে উচ্চকিত হতে দেখি। বর্বর এবং ঘৃণ সেই জাতি বাঙালিকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞানে দেখেছিল, ভেবেছিল অনার্য, খর্বদেহ, ভীতু, কিন্তু সেই ধারণাকে বাঙালি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। বাংলাদেশ আর স্বাধীন সার্বভৌম একটি দেশ, আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তার প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। কবি গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল 1971 সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে। 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে গেরিলা যুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। উদ্দীপকেও আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস খুব সরল ভাষায় ব্যক্ত হতে দেখি। তাই বলা যায় যে উদ্দীপক ও সাহসী জননী বাংলা কবিতাটি সাদৃশ্যপূর্ণ। প্রিয় ক্যাডেটবৃন্দ, এবারে হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন পংক্তিটি বিশ্লেষণ করো। এর উত্তরটি আমি বলে দিচ্ছি, সেটি হলো,
অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম দীর্ঘদিনের। অতিথিবৎসল, আবেগপ্রবণ, তেজি প্রবল দেশ ও জাতিপ্রেম বাঙালির অলংকার, যার কারণে আধিপত্যবাদ, পরাধীনতার গ্লানির বিরুদ্ধে বাঙালির শ্রেষ্ঠ সংগ্রাম 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তার প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। কবি গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল 1971 সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে। 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানের বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটা যুদ্ধের সূচনা ঘটে। কবি কামাল চৌধুরী প্রিয় মাতৃভূমিকে সাহসী বলেছেন এবং সাহসী বলার পিছনে যে ইতিহাস তা ব্যক্ত করেছেন সাহসী ভাষায়। কবি বলেছেন, বুকে চাপা মৃতের আগুন, যা তার দীর্ঘদিনের শোষণ বঞ্চনার ইতিহাসের ইঙ্গিত। যে আগুনে পুড়ে ছাই হয়েছে পশ্চিম পাকিস্তানি ঘৃণ হানাদার, যা সাহসী জননী বাংলার সন্তানেরা কোনোদিন ভুলবে না। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমরা তাহলে বুঝতে পেরেছ এই যে মডেল প্রশ্ন এবং তার উত্তর, এটার মধ্য দিয়ে তোমরা এই কবিতার সাথে সম্পৃক্ত যে ধরনের প্রশ্ন করা হবে তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এই মডেল প্রশ্নটি একটি কি ওয়ার্ড বা কি সেন্টেন্স যা দিয়ে এই কবিতাকে মূল্যায়ন করা সম্ভব, যে কোনো প্রশ্নের মূল্যায়ন করা সম্ভব। তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটি হলো বহু নির্বাচনী অভিজ্ঞতা দিচ্ছি, যাতে করে তোমরা সহজে এই পাঠ্যকৃত কবিতাটি পড়বার পর তোমরা এর অর্থ অনুধাবন করার পর তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। কামাল চৌধুরী কোন ধরনের কবি? আত্মমগ্ন, অনুসন্ধিৎসু, নিরীক্ষাপ্রবণ নাকি ইতিহাস সচেতন? পরবর্তী প্রশ্ন, অসুরদের কথা কোথায় বর্ণিত হয়েছে? হিন্দু পুরাণে, ইতিহাসে, নীতিকথায় নাকি দর্শন শাস্ত্রে? প্রশ্ন নম্বর 3, বর্তমানে কামাল চৌধুরী কোথায় নিয়োজিত আছেন? বেসরকারি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, কলেজে নাকি বিশ্ববিদ্যালয়ে? 4 নম্বর প্রশ্ন, আর্যগণ কাদের ঘৃণার চোখে দেখতেন? অনার্যদের, ইংরেজদের, উপজাতিদের নাকি ব্রাহ্মণদের? 5 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু শব্দের অর্থ কি? শরণার্থী, নিপীড়িত, নির্যাতনকারী নাকি অসহায়? 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, অসুরের সাথে সাদৃশ্য রয়েছে কার? মানবিকতার, প্রেমের, সহযোগিতার নাকি হিংস্রতার? প্রিয় ক্যাডেটবৃন্দ, আশা রাখি আজকের পাঠ পর্যালোচনা তোমাদেরকে এই কবিতাকে বুঝতে, জানতে সহায়তা করেছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকের পাঠ পর্যালোচনার মধ্য দিয়ে শেষ হলো তোমাদের সিলেবাস। পরবর্তী ক্লাসসমূহে আমি বাংলা প্রথম পত্রের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলি নিয়ে পুনরায় আলোচনা এবং পর্যালোচনা করব। আশা রাখি তোমরা তোমাদের নিত্যকার পড়াশোনা অব্যাহত রাখবে এবং নিজেদেরকে তৈরি করবে এসএসসি পরীক্ষার যোগ্যতর প্রার্থী হিসেবে। আমি আশা করি তোমরা তোমাদের পড়াশোনার মধ্য দিয়ে এই এসএসসি পাবলিক পরীক্ষায় তোমরা ভালো ফলাফল অর্জন করবে এবং নিজেদেরকে উন্নত করবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। একটু সাবধানতা ও সচেতনতা আমাদের জীবনকে করোনার হাত থেকে বাঁচাতে পারে। তাই আসো আমরা প্রতি মুহূর্তে সাবধান হই, সচেতন থাকি, শত প্রয়োজনও বাড়ির বাইরে না বের হই, বাড়িতেই থাকি, সর্বদা সুস্থ ও নিরাপদে থাকো, পড়াশোনায় অধিক নিমগ্ন হও,
সর্বদা এই প্রত্যাশা অক্ষুণ্ণ রেখে আমি আজকের অধিবেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।